ডেনমার্কে কতটুকু ফাইন্যান্সিয়াল ব্যাকআপ প্রত্যেকের নিয়ে যাওয়া উচিত? এক্ষেত্রে আমার একটাই প্রশ্ন, আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন যে আপনার মানি ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি কতখানি? ডেনমার্কে আপনি কোটি টাকা নিয়ে গিয়েও ফের পাবেন না, যদি না আপনি প্রপারলি মানিটাকে ম্যানেজ করতে পারেন। আপনার যতটুকু সামর্থ্য আছে এতটুকুর ভিতরেই গিয়ে যদি আপনি লিমিটেড বাজেটের ভিতরে যদি আপনি বাংলাদেশ থেকে চলতে পারেন এবং ওখানে গিয়েও সেম রুলটাই আপনাকে ফলো করতে হবে যে লিমিটেড বাজেটের ভিতরে ডেনমার্কে আপনাকে চলতে হবে। ডেনমার্কে আমি এখন মানুষের থাকা এবং খাওয়ার জন্য কি পরিমাণ অর্থ খরচ হয় তার একটা ন্যূনতম একটা হিসাব দিচ্ছি। জনপ্রতি যদি আপনি সিঙ্গেল হন, আপনি ধরে রাখবেন যে কোপেনহেগেনে যদি আপনি থাকেন তাহলে ৳১,০০০ তে আপনার থাকা এবং খাওয়া হয়ে যাবে টুয়াইন শেয়ারিং রুমে, হ্যাঁ? ২ জন এক রুমে থাকবেন। সেই যে হিসাবটার কথা বলছি আমি টুয়াইন শেয়ারিং রুমে ৳১,০০০ খরচ হবে। আর যদি আপনি হাসব্যান্ড এবং ওয়াইফ হন, আপনার কাপল যদি হয়ে থাকেন তাহলে একটা রুম নিয়ে আপনার থাকতে গেলে খরচ হবে €১৫০০ র মতো। আর যদি সাথে একটা বেবি থাকে তাহলে ধরেন ১৬০০ বা €১৭০০ র মতো খরচ হবে একটা পরিবারের। এখন আপনাকে আমরা প্রত্যেককেই সাজেস্ট করি মিনিমাম ৬ মাসের একটা ব্যাকআপ আপনাদের নিয়ে যাওয়া উচিত। হয়তোবা আপনি ২-৩ মাস পরে চাকরি পাবেনই, কিন্তু ২-৩ মাসের আরও একটা ব্যাকআপ, একটু বর্ধিত ব্যাকআপ, এক্সটেনশন ব্যাকআপ থাকা দরকার। এজন্য যে কোনো কারণে যদি ২-৩ মাসের ভিতরে আপনার চাকরিটা জোগাড় না হয়, ৪র্থ মাসের মাথায় গিয়ে আপনি যেন হতাশাগ্রস্ত না হয়ে পড়েন। মনে রাখবেন ডেনমার্কে একটাই প্রবলেম, সেটা হচ্ছে ছোট রুমের বাসা ভাড়া অনেক বেশি। কিন্তু যদি বড় বাসা হয়ে থাকে তাহলে সেগুলির ভাড়া অনুপাতিক হারে অনেক কম। তো আমরা সাজেস্ট করি আমরা সবসময় যে ২-৩ টা ফ্যামিলি মিলে যদি ৩-৪ রুমের বাসা নিয়ে একসাথে থাকেন তাহলে খরচ অনেকাংশ কমে যাবে। এজন্য আমরা বলি যে মানি ম্যানেজমেন্ট এবং আপনার মানিয়ে নেওয়ার ক্যাপাবিলিটি। অনেকে আছে যে না আমার পক্ষে তো ভাই সম্ভব না এরকম শেয়ারিং বাসায় থাকা, আমি একটা সিঙ্গেল বাসা নিয়ে থাকবো। আমি তাদের কথা বলছি না। তাহলে আপনি বেশি করে টাকা নিয়ে যাবেন। আমি যেটা হিসাবটা দিলাম এটা হচ্ছে মধ্যবিত্ত ঘরানার একটা হিসাব যে সিঙ্গেল €১,০০০, ২ জন হলে €১৫০০ আর যদি সাথে ছোট একটা বেবি থাকে €১৬০০-১৭০০। এইভাবে আপনারা হিসাবটা করতে পারেন। এটা হচ্ছে ১ রুমের বাসা নিয়ে থাকার একটা হিসাব দিলাম। ২ রুমের বাসা নিলে যেমন জোন ১, জোন ২, জোন ৩ তে বাসা ভাড়া বেশি, জোন ৪ এ গেলে আবার বাসা ভাড়া কম। তো এইজন্যই মানিটাকে আপনাকে প্রপারলি ম্যানেজ করতে হবে, হ্যাঁ? আপনি যদি গিয়েই যদি চিন্তা করেন ৪ রুমের একটা বাসা নিবো, গিয়েই যদি চিন্তা একটা গাড়ি কিনবো, গিয়েই যদি চিন্তা করেন আরে আসছি যখন কিছুদিন ধুমধাড়াক্কা উড়াধুরা চলাচল করে নেই, হ্যাঁ? তাহলে আপনি ডেনমার্কে আসলে কোটি টাকা নিয়ে গেলেও ফের পাবেন না। ডেনমার্কে যাবার পরে সুপার শপগুলিতে আপনারা এভয়েড করার চেষ্টা করবেন। সুপার মার্কেটগুলি এভয়েড করার চেষ্টা করবেন। কারণ এগুলিতে হচ্ছে গিয়ে আপনার ব্যয় অত্যন্ত বেশি হয়। এই একই ডিম দেখা যাচ্ছে যে আপনার সুপার মার্কেট থেকে কিনলে আরেক রকম আর খোলা বা একটা লোকাল মার্কেট থেকে কিনলে আরেক রকম। সো আপনারা যে শপিংগুলি যেটা বলেন সেটা হচ্ছে লোকাল মার্কেট থেকে করার চেষ্টা করবেন ওখানে যাবার পরে স্পেশালি খাবার-দাবারগুলো। কারণ খাবারগুলি যদি আপনি সুপার মার্কেট বা শপিং মল থেকে করতে যান তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। সো আপনার তখন উচিত এর সস্তা দরের যে লোকাল মার্কেটগুলি আছে ১ম এ যাওয়ার পরে ওইখান থেকে কিনবেন। কোনো অবস্থাতে গিয়ে ১ম এ একটা গাড়ি কেনার চেষ্টা করবেন না। বাসাটা চেষ্টা করবেন এমআরটির কাছাকাছি নেওয়ার। কারণ গাড়ির ওখানে নিলে পরে আপনার তেলের খরচ হবে, আপনার ব্যয়টাকে বেড়ে যাবে। সো আপনি ১ম এই যে গাড়ি কেনার চিন্তা করবেন না। গাড়ি অবশ্যই আপনি কিনবেন সেটা কিছুদিন পরে গিয়ে কিনবেন। বাট ১ম এই না। আপনি চাকরি পাবার পরে গাড়ি কিনেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি চাকরি পাবার আগেই যদি গাড়ি কিনে তেলের পেছনে পয়সা খরচ করা শুরু করে দেন তাহলে কিন্তু আপনার জন্য সেটা ভালো কিছু বয়ে নিয়ে আসবে না। গিয়ে ওখানে সবসময় অ্যাক্টিভ থাকবেন এবং কি ধরনের অপরচুনিটি আছে, বিভিন্ন যে জব সাইটগুলি আছে আমরা যাওয়ার সময় বলে দেই যে কি কোন জবের সাইটগুলিতে এপ্লাই করা দরকার। যাওয়ার পরে নরমালি ওই সমস্ত জবের সাইটগুলিতে আপনারা অ্যাপ্লিকেশন করা শুরু করবেন। সিভিটা চেঞ্জ করবেন। সিভি চেঞ্জ করে সিভি চেঞ্জের ভিতরে ড্যানিশ নাম্বার এড করবেন, সিভির ভিতরে ড্যানিশ অ্যাড্রেস এড করবেন। তখন ওই সিভিগুলি দেখলে নরমালি হচ্ছে ড্যানিশ এমপ্লয়াররা আপনার প্রতি আগ্রহী হবে এবং তারা আপনাকে ডাকবে। কিন্তু যদি আপনি কাজগুলি যদি না করেন ডেনমার্কে পা দিয়ে তাহলে সেটা আপনার জন্য আসলে খারাপ কিছু বয়ে নিয়ে আসবে। সো আমি প্রত্যেককে বলবো যাবার পরে কৃচ্ছ সাধন করবেন। অর্থাৎ কায় ক্লেশে কোনো রকম একটা জীবনযাপন করবেন। গিয়েই ১ম এ তাদের যে লাক্সারি আছে সেই লাক্সারির দিকে আপনি কখনোই ১ম এ হাত বাড়াবেন না। হ্যাঁ, আপনার যখন আয় বাড়বে তখন আপনি লাক্সারির দিকে হাত বাড়ান। কিন্তু আয় বাড়ার আগে দয়া করে ওদের এই লাক্সারির হাতছানির দিকে আপনারা যাবেন না। এটাই আমাদের পরামর্শ।